হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো প্লিজ ভিডিও শুরুতে বলছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি এখন বানাবো কি বলে এটা, ডিম সুন্দরী পিঠা, হয়তোবা নোয়াখালীর বিখ্যাত পিঠা। এই পিঠা আমাদের দেশে খায় না। আমি কখনো আমার আম্মুকে দেখে নেই বানাইতে, বা আমাদের দেশের মানুষ এই পিঠাটা খায় না। আমাদের দেশে অন্য পিঠার চল। কিন্তু তাহমিদ তাহসিন সারাক্ষণ ইউটিউব নিউজ ফিডে মানে এটা ওইটা দেখে। তারপর রিলসে এক এক সময় এক একটা দেখবে আর আবদার করবে, আম্মু এটা বানাই দাও, ওইটা বানাই দাও। তো আজকে অনেক দিন ধরেই বলতেছিল যে আম্মু আমাকে এই পিঠা বানাই দাও। তো ভাবলাম যে আজকে একটু বানাই দেওয়া যাক, যেহেতু অনেক দিন ধরে বলতেছে। আর আমার কাছে মানে বানাইতে ইচ্ছে করতেছিল না, কারণ ডিম দিয়ে বানাইলে এটা কেমন লাগবে না লাগবে। আমার কাছে এমনিতেও ভাজা ডিম অতটা ভালো লাগে না, কেমন একটা মানে কাস্টে কাস্টে একটা গন্ধ আসে। আমার কাছে সিদ্ধ ডিমটা বেশি ভালো লাগে। তো তারপর ইউটিউবে যেভাবে যেভাবে দেখলাম রেসিপিটা, সেভাবে দিয়ে আর কি ট্রাই করছি। প্রথমে আমি চিনি দিয়ে ময়দা গলিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো চিনি। তারপর লবণ আর কি, মিষ্টি লবণ সব কিছু ঠিক রেখে, আর সামান্য চিনি আর লবণ দিয়ে আবার ডিমটা ভেজে নিছি। 2টা ডিম ভেজেছিলাম। তো একটা ডিম আমি মাঝখান থেকে কেটে নিছি, কারণ ডিম যেহেতু গোল হয়ে গেছে, ওভাবে তো আর ভাজা যাবে না। তো এইভাবে আমি পরলে একবার তেলে দিতেছিলাম আটাটা লাগিয়ে, তারপর আবার ভেজে আবার ওইটা আবার আটার মধ্যে দিয়ে এভাবে আর কি ভাজতেছিলাম। তো এখন ভালোভাবে ভেজে এখন 2টাই আমার ভাজা শেষ। আর এখন পিস পিস করে কেটে নিতেছিলাম। আর প্রচুর গরম ছিল, কাটতে খুবই অসুবিধা হইতেছিল। তবে টেস্ট মোটামুটি খারাপ না, বিকালের নাস্তা হিসেবে ভালোই। হয়তো বা নোয়াখালীর মানুষ এটা আরও বেশি ভালো করে বানাতে পারবে। আমি যেহেতু আগে কখনো করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। মোটামুটি খেতে আর কি ভালো। আর দুপুরে তো তাহমিদ বাবা বাজার থেকে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছিল। আর আমি কলা আগে থেকে কাঁচকলাগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলো আর আলাদা করে সিদ্ধ করব না, লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখা যায় কষগুলো সুন্দরভাবে চলে যায়। আর আমি অন্য মাছ দিয়ে রান্না করার জন্য কাঁচকলাগুলো কেটে রাখছিলাম, কিন্তু দেখলাম পরবর্তীতে স্কুল থেকে ওদেরকে নিয়ে আসার সময় আর কি মাছ কিনে নিয়ে আসছি। তারপর সেই মাছ উঠিয়ে রেখে এখন ইলিশ মাছই রান্না করব। আর এখানে আমি কলমি শাক চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করতেছিলাম। কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে ভালো লাগে। আর এই কলমি শাকগুলো একসাথে অনেকগুলো নিয়ে আসছিল। তারপর আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আর এখন শুধু নামিয়ে জাস্ট একটু ভাজাভাজি করে নিচ্ছিলাম আর কি, পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর চিংড়ি মাছ দিয়ে। আর গ্যাসের পরিমাণ তো দুপুরবেলা এমনিতেও কম থাকে, তো এই জন্য আমি ইন্ডাকশন রান্নাটা বসিয়ে দিলাম, কারণ তাহমিদের বাবা যেহেতু দুপুরে খেয়ে তারপর অফিসে যায়। আর আজকে বলতেছিল যে একটু তাড়াতাড়ি বের হয়ে যাবে, তার একটু কাজ আছে। তো এই জন্য ভাবলাম যে গ্যাসে যেহেতু একটু দেরি হবে, তাহলে ইন্ডাকশনে বসাই দিই। তো কাঁচকলা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কলাগুলো আগে কষাবো, এই জন্য সব মশলা দিয়ে দিতেছি। আর আমি আদা রসুন বাটাটা এখানে দিব না, কারণ ইলিশ মাছে আমরা আদা বাটা দিই না।
ইলিশ মাছ আর চিংড়ি মাছে। আর ইলিশ মাছগুলো আমি হচ্ছে আগে থেকে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে জাল করে নিয়েছিলাম। এতে করে হচ্ছে সাথে সাথে রান্না করলে অনেক সময় দেখা যায় ভিতরে লবণটা সুন্দরভাবে আর কি যায় না, তো মাছগুলো সাদা সাদা লাগে, খেতে ভালো লাগে না। আর জাল দিয়ে রান্না করলে নাকি ঘ্রাণটা ভালো হয়। আমার আম্মুকে আমি সবসময় দেখি ইলিশ মাছটা হচ্ছে জাল করে তারপর রান্না করে, তো এই জন্য আমি হচ্ছে একটু আগে থেকে জাল করে নিয়েছিলাম। এতে করে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। অনেক সময় দেখা যায় মাছ কষানোর সময় কষাতে গেলে ওঠানোর সময় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগে থেকে একটু জাল করে রাখলে ওই মাছটা কিন্তু মোটামুটি টেস্ট ভালো আসে। তো আমি এখানে হচ্ছে মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে এখন কলাগুলো দিয়ে দেব। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমার কাছে অনেক বেশি পছন্দের, মানে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে আগে আম্মু যে রান্না করতো, আব্বু হচ্ছে বাজার থেকে সুন্দর ইলিশ মাছ নিয়ে আসতো, কাঁচকলা দিয়ে রান্না করতো, সেই তরকারিটা খেতে এত ভালো লাগতো আর এত ঘ্রাণ ছিল। এখনকার মাছে আর ওরকম ঘ্রাণ পাওয়া যায় না, আর সেই আগের মতো টেস্টটাও পাই না। আর আমার ফোনে যে একটা প্রবলেম কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ফোনটা হচ্ছে অনেক আগের একটা ফোন, একটা পুরনো ফোন আর কি। যাই হোক, আমার হচ্ছে মানে ফোনটা আমার এমনিতে সব কাজই চলে, যেহেতু এখন চ্যানেল খোলার পর এখন চ্যানেলে হচ্ছে কাজ করতেছি, তো এখন হচ্ছে একটু আপডেট ফোন হলে আর কি ভালো হয়। তবে এই মুহূর্তে একটা নতুন ফোন নেওয়া পসিবল না। তবে অনেক আগের মডেল ফোন হওয়ার জন্য এগুলো এখন হচ্ছে একদম লো ভার্সন, যার জন্য হচ্ছে ইউটিউবটা চলতেছে না, ফোন থেকে যে ইউটিউবটা আছে আর কি। এই জন্য আমি হচ্ছে ফোন থেকে কারো ভিডিও দেখতে পারতেছি না, আর হচ্ছে কারো কমেন্টেও রিপ্লাই করতে পারতেছি না। এই প্রবলেমের মধ্যে আর কি পড়ে আছি। তবে কোনো মতে হচ্ছে ক্রোমে ঢুকে ওয়াইটি স্টুডিও থেকে হচ্ছে ভিডিও আপলোড করতেছি। আর বাসায় হচ্ছে কম্পিউটার আছে, কম্পিউটার দিয়ে এখন আমার এই কাজগুলো করতে হবে। তবে আমি হচ্ছে কম্পিউটারে বাংলা টাইপটা করতে পারি না, যার জন্য হচ্ছে অনেকটা প্রবলেম। আপনাদের ভিডিওতে দেখা যায় কম্পিউটার হচ্ছে কিবোর্ড দিয়ে লিখতে গেলে আমার একটু প্রবলেম হয়। তারপরে কিছু করার নেই, যে আপুরা আমার ভিডিও দেখেন রেগুলার তারা একটু কষ্ট করে আর কি বুঝে নেবেন। তো আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে এখন নামিয়ে নেব। আর খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বিকালবেলা আমার ভালোবাসার আপুদের ভিডিও দেখতেছিলাম, কারণ যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করতেছে, আমি কাউকে করতে পারছি না কিন্তু আমাকে সবাই করে যাচ্ছে, তাদেরকে যদি আমি সাপোর্ট না করি তাহলে কিভাবে হবে। আর এই আপু হচ্ছে তার হাজব্যান্ডকে পান বানিয়ে দিচ্ছিল, বাবুর্চি সাহেবকে, সেটা দেখে খুব হাসি পাচ্ছিল। আর এই আপুর ফুচকা দেখে আমার খুবই লোভ লাগতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।